বাইকাররা থামছিল না। শেষে সালেহ জানালার কাছে ইচ্ছে করে বাড়িটা মারল। সালেহ কন্ট্রোল হারিয়ে গাড়িটার রাস্তা ছেড়ে জমিতে থামালো। সাথে সাথে ওখানে ঘিরে ধরলো ওরা। সংখ্যায় 8 জন ছিল। ওই 8টাকেই পিটিয়ে জখম করেছিলাম। সালেহ টোটালি সেন্সলেসের পর্যায়ে, ডান কান দিয়ে মারাত্মক ব্লিডিং হচ্ছিল। এমার্জেন্সিতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব তার আগেই পেছন থেকে কে যেন ধারালো কিছু ঢুকিয়ে দিল। ওই শালার টার্গেটই ছিল খুর দিয়ে বুকের বাঁ পাশটা A4 করবে। শালা পারেনি। খুর দিয়ে মোচড় মারার আগেই ওকে সাইড করলাম। ঘুষিটা দিতেই দেখি 12 জনের মতো ছুটে আসছে, সবগুলোর হাতে অস্ত্র। সালেহকে ততক্ষণে সেফ জোনে সরিয়ে ধাক্কা মারলাম, ও সরে গেল। একজনের হাতে পেট্রোলের অস্তিত্ব দেখে ওদের বাকি প্ল্যানটা আন্দাজ করা গেছিল। আবারও ব্লিডিং হচ্ছিল। খুঁটা বের করার পর তেমন সেলফ ডিফেন্সের এনার্জি ছিল না। পিস্তল ছিল গাড়িতে, যার জন্য এনকাউন্টার করতে পারিনি। অবশ্য ওদের চোখে আমি মরে গেছি। ওরা আমাকে খুর দিয়ে জখম করে আগুনে পুড়িয়ে মেরেছে, জাস্ট এটাই জানে। একদমে কথাগুলো বলল মাহাতিম। ভয় ডর ছাড়াই দ্বিতীয় লোকমার জন্য ভাতের দিকে ইশারা করল। মেহনুর নিজের চকিত ভাব কাটাতে পারল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে ভীতু চাহনিতে প্রশ্ন করল, আর কোথাও ব্যথা পাননি? মাহাতিম সহজ ভঙ্গিতে উত্তর দিল, না পাইনি। প্লিজ বসে থেকো না, খাইয়ে দাও। হতভম্ব ভাব কাটিয়ে ফের ভাত মাখালো মেহনুর। লোকমা পাকাতেই প্রশ্ন করল, রাতে কোথায় ছিলেন? ওই সালেহের কি হলো? প্রশ্নটা করেই মুখে লোকমা তুলে দিল মেহনুর। পেটের খিদে জোরে জোরে খাবার চিবোতে লাগলো মাহাতিম। প্রশ্ন শুনে ধাতস্থ হয়ে এক চুমুক পানি খেয়ে বলল, আগে সালেহের ব্লিডিং অফ করলাম। আধ ঘন্টার ভেতর সেন্স ফিরে এলো, কিন্তু বেচারা উইক ছিল। ওকে পাঠিয়ে দিয়ে সেই তরুণ মার্কা রিসর্টটায় চলে গেলাম। প্রচণ্ড ক্ষেপল মেহনুর। আগুন চোখে বলল, তরুণ মার্কা মানে? মাহাতিম খোঁচা মেরে হাসতে হাসতে বলল, তোমার তরুণ ভাইয়ের জন্য মালিক স্টিল আমাকে ভয় পায়। মাহাতিমের ঈষৎ খোঁচায় রুষ্ট হলো মেহনুর। ক্রুদ্ধ গলায় উত্তর দিল, আপনি একটা নষ্টর কথা আমাদের মাঝখানে তুললেন। আপনি জানেন ওই ঘটনাগুলো আমার জন্য ভালো ছিল না। কোনো মেয়ের জন্যই ওই স্মৃতিগুলো ভয়ঙ্কর ছাড়া কিছুই না। আপনি কাজটা ইচ্ছে করে করলেন না। বাকি কথা বলতে গিয়েও মাহাতিম চুপ রইল। খাবারটা শান্তভাবে খেয়ে নিয়ে কলপার থেকে হাত মুখ ধুয়ে এলো। ওষুধ গিলে একটু নিস্তার অনুভব করলো মাহাতিম। আনন্দের ব্যাপার হলো হান্নান শেখ আজ বাড়িতে নেই। ওই সাধু বুড়ো আজও ফিরছে না। তাহলে দ্বিতীয় টোপটা কি ফেলবে? ফেলা যায়? তাহলে দ্বিতীয় টোপটা কি ফেলবে? ফেলা কি যায়? বেশ মোক্ষম সুযোগ। কাজটা করার আগে মেহনুরের রুমে আসলো মাহাতিম। দরজায় ডান বাহু ঠেকিয়ে প্যান্টের পকেটে হাত গুজল। ভেতরে তাকিয়ে শান্ত গলায় ডাকলো, মেনুর। মোটা উপন্যাসের ভেতর অভিমানী মুখটা লুকিয়ে রেখেছে। তার ডাকে একবারও চোখ তুলল না সে। উল্টো না শোনার ভান করে চুপ করে রইল। খুবই অদ্ভুত হাসি দিয়ে ভনিতা ছাড়াই বলল মাহাতিম। গলা খাকারি দিয়ে বলল, 16 নম্বর শাড়ি, নো সাজগোজ, পাক্কা 20 মিনিট দিলাম। গম্ভীরতা বজায় রেখে পা ঘোরালো মাহাতিম। শাহনাজ সাবার রুমটা অতিক্রম করতে করতে সিঁড়ি দিয়ে নামলো। এবার সে দ্বিতীয় কাজটায় হাত দেবে। পকেটে হাত গুজে আনমোনা ভঙ্গিতে হাঁটতে হাঁটতে সবুজ পর্দার সামনে আসলো। দরজাটা খোলা বলে লম্বা লম্বা পর্দাগুলো মেঝে ছুঁয়ে ঝুলছে। মাহাতিম পকেট থেকে হাত বের করে সৌজন্য গলায় বলল, বড় মামি, আপনি কি জেগে আছেন? হঠাৎ ভেতর থেকে পায়ের আওয়াজ শোনা গেল। চোখের পলকেই ঝুলন্ত পর্দাটা দুপাশে সরে গিয়ে মাঝখানে ফাঁক হলো। মাহাতিমের মুখোমুখি হলো সুজলা। অনিশ্চুপ হাসিটা টেনে টুনে ঠোঁটের কাছে ঝুলিয়ে দিলেন তিনি। সুলভ আচরণে ঠান্ডা মেজাজে বললেন, বাবা ঘুমাওনি? আসো আসো। আমার তো রাতে ঘুম আসে না বাবা, এই জন্যে বসে বসে তাসবিহ জিকির করি, আসো। মাহাতিম সপ্রতিভ হাসি দিয়ে সুজলা পিছু পিছু বিছানায় বসল। সুজলার ডান হাতে তসবির মালা, চোখে মুখে অদ্ভুত শঙ্কা। মাহাতিম যেন অন্তর্দৃষ্টি দিয়ে সুজলার অবস্থাটা পড়তে পারছে। কোনো ভূমিকা না করেই মোদ্দা কথায় ফিরল মাহাতিম। নিজের সহজাত গাম্ভীর্য আচরণ ধরে বলল, এই বাড়ির হর্তাকর্তা হান্নান নানা হলেও আপনার সাথে জরুরি কথা ছিল। কথাগুলো আপনাকেই বলবো বলে ঠিক করেছি। আমার বন্ধু সৌভিক আপনার বড় মেয়ে শাহনাজকে পছন্দ করে। তাদের মধ্যে মনের দিক দিয়ে সুসম্পর্ক থাকলেও সেটা পারিবারিক রেশ ধরে এগোয়নি। আমি আমার বন্ধু সাফায়েত
আমি আমার বন্ধু সাফায়াত ইসলাম সৌভিকের জন্য আপনার বড় মেয়ে শাহনাজ মুবাশিরাকে স্ত্রী হিসেবে চাইছি। আমার মা খুবই অসুস্থ, আর সৌভিকের মা নেই। ওর পারিবারিক গার্ডিয়ান হিসেবে ওর বাবা থাকলেও বর্তমানে তিনি ব্যবসায়িক কাজে বিদেশে আছেন। সৌভিক আমাকে ওর বন্ধু ভাবে না, এমনকি ওকেও আমি বন্ধুর নজরে দেখিনি। অবুঝ বয়স থেকে সৌভিকের সাথে বড় হয়েছি আমি। ওর পরিবারের কেউ ওর যথার্থ মূল্যায়নের জন্য ছিল না। আমাদের বাড়িতেই বলতে গেলে মানুষ হয়েছে। ওর পৃথিবীতে আত্মীয় বলতে ও সবসময় আমাকেই পরিচয় দেয়। আর সেই পরিচয়কে সঙ্গে করে আপনার কাছে হাজির হয়েছি। আমার ভাইটাকে আপনি সুখী করে দিন মামি। ওর জীবনে একটা মানুষ দরকার যে ওকে দেখভাল করবে। আমি শাহনাজের চেয়ে অমন যোগ্য মেয়ে কোথাও পাবো না। এই বাড়ির মেয়ে হিসেবে যখন মেহনুরকে আমি বিয়ে করেছি, সেদিনই বুঝে গিয়েছি ওদের সম্পর্কটা পারিবারিক করা উচিত। সৌভিকের মধ্যে কোনো খুঁত নেই মামি, একটু জেদ আছে, এছাড়া আর কোনো দোষ খুঁজে পাবেন না। সুজলার তসবি জপার হাতটা থেমে আছে। তিনি চোখ নিচু করে গভীর মনে কিছু চিন্তা করছেন। মাহাতিম যেন সেটাও ধরতে পারল। সুজলা এখন ভাবছে হান্নান শেখ এই বিয়ে হতে দেবে না। মাহাতিমের আসল পেশা সম্পর্কে যখন জেনেই গেছে, তাহলে শাহনাজের কপালে দুর্গতি জুটতে পারে। আবার শাহনাজকে যদি অন্য কারো কাছে বিয়ে দেন, সেক্ষেত্রে পাত্র হয়তো মনের মতো জুটবে না। সৌভিক এক কথায় সব দিক দিয়ে নিখুঁত। সৌভিকের মতো ছেলেকে পেলে যে কোনো অভিভাবক চোখ বন্ধ করে পাত্রী তুলে দেবেন। তার চেয়ে বড় ব্যাপার, পুরো বিষয়টার দেখাশোনা মাহাতিম করবে। তিনি মাহাতিমের উপর প্রচণ্ড ভরসা করেন। মাহাতিমের মধ্যে উগ্রবাদী স্বভাব নেই, সুসংযত ব্যক্তিত্ব সবসময় ওর আচরণে প্রকাশ পায়। সুশীল ব্যক্তিত্ব যে কারো মন ও মস্তিষ্ক আকৃষ্ট করতে বাধ্য। সুজলা খুব আস্তে আস্তে নত চোখ দুটো তুললেন। তসবির মালাটা হাত থেকে সরিয়ে বালিশের কাজটায় রেখে দিলেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ বুক কাঁপছে। এমন সিদ্ধান্ত নেওয়ার দুঃসাহস তার কখনোই ছিল না। যদি শ্বশুর এই ব্যাপারে জানতে পারে, তখন কি হবে? কি বিপত্তিটা ঘটতে পারে? ভয় কাটছে না, কোনো মতেই কাটছে না। পিঠের ব্যথাটা কমেছে। ওষুধের পাওয়ারটা হাই ছিল বলে ভালোই কাজ করেছে। এখন বাঁ হাত নির্বিঘ্নে নাড়াতে পারছে। পিঠের চোটটা সারতে কতদিন লাগবে কে জানে। এসব চোটকে অবশ্য পরোয়া করে না মাহাতিম। খুর, চাকু, বুলেট তিনটাই ইতিমধ্যে নানা অপারেশন করতে গিয়ে খেয়েছে। তবে খুরের অভিজ্ঞতা আজ নতুন করে একটু একটু ভুগিয়ে ছেড়েছে। গায়ের নেভি শার্টটা কিভাবে মেহনুরের কাছে এলো উত্তর পায়নি। সম্ভবত মেহনুর এটাকে চুরি করেছিল। নক্ষত্রবাড়ি রিসর্টের রাতে মেহনুর তখন এই শার্টটাই পরতে চেয়েছিল। সেদিনের ঘটনাটা মনে পড়তেই হেসে ফেলল মাহাতিম। আজ সে ইচ্ছে করেই মেহনুরের রুমে যায়নি। তার সেই রুমটায় এসে শুয়েছে যেখানে সে প্রথমবার এসে থেকেছিল। রুমটার জানালা বেশ বড়। খোলা জানালা দিয়ে মিষ্টি গন্ধের সাথে ঠান্ডা বাতাস আসছে, যেন মন প্রাণ জুড়ানো ঠান্ডা বাতাস। বাতাসটা আরেকটু গায়ে মাখার জন্য শার্টের টপ বোতামটুকু খুলে ফেলল। লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এমন ঠান্ডা বাতাসই যথেষ্ট। কারেন্ট না থাকার জন্য রুমে এখন হেরিকেন জ্বলছে। পোলতেটা বেশ বাড়িয়ে দিয়েছে সাবা। রুমটা হলদেটে আভায় ছেয়ে গেছে। কারেন্টের আশা আপাতত সকাল ছাড়া হবে না, এ নিয়ে অবশ্য আফসোস হচ্ছে না। হঠাৎ মৃদু মৃদু শব্দ এসে দরজার কাছে থামল। মাহাতিম মিচকি হাসি দিয়ে দরজার দিকে চোখ ফেলল। সে দরজাটা ইচ্ছে করে আটকে ছোয়নি। কাঠের দরজাটা খড়খড় শব্দ তুলে খুলে যেতে লাগলো। মাহাতিমের চোখ উন্মুখ হয়ে দেখার জন্য উতলা। ভীতু মেহনুরের মুখটা অবশ্য দেখার মতোই হবে। ব্যাপারটায় বেশ মজা পেতে হঠাৎ মুখের হাসি খসে পড়ল। মাহাতিম অবাক। পুরো দরজা খুলে যেতেই একজোড়া পা প্রবেশ করল। হেরিকেনের হলদে আলোয় রহস্যময় লাগছে। অদ্ভুত শোভায় সজ্জিত হয়ে আগমন করেছে। গাঢ় নীলাভ শাড়ির আঁচল পাকা মেঝেটা ছুঁয়ে আসছে। শোয়া থেকে উঠে বসল মাহাতিম। অবাক নয়নে ড্যাব ড্যাব করে আপাদ মস্তক চোখ বোলালো। মাথার মাঝখানে স্মৃতির ফাঁক, চোখে কালো মায়ার কাজল। চিকন নাকটার নিচে আদুরে ঠোঁট দুটো লজ্জায় কাঁপছে। নীল শাড়ি পরুয়া মেহনুর দুরু দুরু বুকে হাজির হয়েছে। মখমলের নীল ব্লাউজটা কোমরের দিকে একটু টানল সে। কোমরে অনিচ্ছুক ফাঁকাটা জর্জেট শাড়িতে দেখা যাচ্ছে। হাঁটুর কাছে লম্বা চুলগুলো খোলা জানালার বাতাস পেয়ে উঠছে। বিছানা থেকে নেমে এক পা দুপা করে এগিয়ে গেল মাহাতিম। বাতাসে তার জেলহীন চুলো অবাধে উড়ু উড়ু। মেহনুর নিজেই সম্পূর্ণ দূরত্বটুকু ঘুচিয়ে দিয়ে কাছে আসলো। পেটের কাছে মোচড়াতে থাকা হাত জোড়া হুট করে খুলে ফেলল।
আঙ্গুল সোজা করতেই সামনে থাকা মানুষটার দিকে হাসি দিয়ে তাকালো। নেভি শার্টের দিকে চোখ নামালো মেহনুর। আট শার্টটার নিচে থাকা বুকটার দিকে কথা জল্পনা করলো। বুকের নেভি শার্টের দিকে চোখ নামালো মেহনুর। শার্টটার নিচে থাকা বুকটার দিকে কথা কল্পনা করলো। বুকের দুপাশটায় দুটো হাত রাখলো মেহনুর। আস্তে আস্তে মাথাটা বুকের মধ্যখানে রেখে দিল। চোখ বন্ধ করতে করতে আঙ্গুলগুলো খামচে ধরল শার্টটা। গর্বিত ভঙ্গিতে নরম গলায় বলে উঠল মেহনুর, আপনাকে পাওয়া আমার জীবনের সার্থকতা। আমার সৌভাগ্য, আমি এমন মানুষকে পেয়েছি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, যার কোনো কথাই আমি ফেলতে পারি না, অমান্য করতে পারি না, কোনোদিন তার প্রতি ন্যাকা অভিমান রাখতে পারিনি। আপনি আমার নাজ, আপনি আমার শাহনাজ বাবু, আপনি আমার শাহনাজ বুবুর দুঃখটাও দূর করে দিলেন। বুবু আমার কাছে খুশিতে কথা বলতে বলতে কেঁদে ফেলেছে। আজ কতগুলো দিন পর বুবুর চোখে খুশি হাসি কান্না দেখলাম। আপনিই বলুন, আপনাকে কে না ভালোবাসবে? কার সেই সাহস আছে আপনাকে না বাসার? আপনি নিজেকে এমনভাবে প্রকাশ করেছেন, মানুষকে আপনি নিজের প্রতি ভয়ঙ্করভাবে টেনে নিয়েছেন। আমার চারপাশ জুড়ে এমন দেয়াল বেঁধে দিয়েছেন যেখানে শুধু আপনার নাম, আপনার শক্ত পরিচয় আটকে গেছে, যেখানে মাহতিম আনসারির নামই সীমাবদ্ধ। ওই নামের পাশে আমার পরিচয় যুক্ত হওয়াটা আমার। ঠোঁট কামড়ে নিজেকে সামলালো মেহনুর। কণ্ঠ দিয়ে আওয়াজ বের করা যাচ্ছে না। ভেতর থেকে কান্নার দলটা উথাল পাথাল করছে। দেয়ালে হলুদ বর্ণের আলো। মাহাতিম পিঠের ব্যথাটা ভুলে গিয়ে মেহনুরকে বাহু ডোরে জড়িয়ে ধরল। ঠিক সামনের দেয়ালে দুটো মানব মূর্তির ছায়া পড়ল। দুটো দেহের সাথে দুটো স্বচ্ছ হৃদয়ের আলিঙ্গন কালো ছায়ায় ভেসে উঠেছে। দৃশ্যটা হেরিকেনের আলোয় আরো সুন্দর, আরো মোহময় দেখা যাচ্ছে। বুকের ভেতর ছোট্ট মুখটা জাপটে করল মাহাতিম। অবশেষে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিচু গলায় বলল, কাঁদার কিছু নেই, চুপ করো। নিরুত্তর মেহনুরের ভাবভঙ্গি দেখে তাকে ছেড়ে দিল মাহাতিম। বুকের কাছ থেকে মুখটা তুলে উম্মাদের মতো ভেজা চোখ দুটোয় চুমু খেল। ঠোঁটের চাপ পেয়ে বন্ধ চোখের পাপড়ি ছুঁয়ে গাল বেয়ে অশ্রু পড়ল মেহনুরের। অতিশয় উষ্ণ অনুভূতিতে গভীর শ্বাস নিল সে। ঈষৎ লজ্জায় আখিজোড়া খোলার শক্ত সাহস দেখালো না। মাহাতিম চোখ দুটো ছেড়ে দিয়ে সরাসরি মুখের দিকে তাকালো। থুতনির নিচে ডান হাতে তর্জনী রেখে মুখ উঁচু করল। হেরিকেনের হলুদাভ আলোয় পুরো মুখটা নরম চোখে দেখতেই নিঃশব্দে হাসল মাহাতিম। ফর্সা গালের উপর লজ্জার আবরণটা গাঢ় করে লেগেছে। চোখাচোখি হবার ভয়ে চোখ দুটো এখন বন্ধ। পূর্ণ দৃষ্টিতে তাকাতেই চট করে গলার কাছে চোখ পড়ল। গলার ছোট্ট তিল তুল্য কালো বিন্দুটা সোনালি আলোয় চমৎকার লাগছে। চুম্বকের মতোই মৃদু মৃদু টানছে। বুকের ভেতর আদুরে অনুভূতিটা প্রবল হলো তার। নিজেকে নিয়ন্ত্রণের ডেরায় রাখাটা মুশকিল হয়ে দাঁড়ালো। ভেবেছিল সকালের মনোরম মুহূর্তের মতো এবারও মেহনুর তাকে কাছে টেনে নেবে, তাকে অধৈর্য করে ছাড়ল। তখনই হাতটা নির্বিকারে মেহনুরের থুতনি ছেড়ে পিঠের মখমল ব্লাউজটায় হাত রাখল। নিজের সমস্ত সীমাবদ্ধতা ভেঙে চুরে মেহনুরের গলার কাছটায় ডুবল মাহাতিম। ক্ষুদ্র ললিত তিলতুল্য কালো বিন্দুটায় অষ্টদয়ের ভার ঠেকিয়ে গাঢ় চাপ বসিয়ে দিল। স্পর্শকারীর মোহমন্ত্রের সাথে সাথে শিউরে উঠল মেহনুর। মানুষটা নেভি ব্লু শার্টটা আঙুলের ফাঁকে ফাঁকে চেপে ধরল সে। সৌম্য পুরুষের বলশালী হাত দুটো তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। বিমুগ্ধ স্পর্শ, কাঁপা কাঁপা অনুভূতি, মনের ভেতর উত্থাল ঢেউয়ের ধুকপুকুনি সবটাই মেহনুরকে নিস্তেজ করে ফেলল। মুহূর্তের ভেতর অনুভব করল সে নিজের অস্তিত্বে নেই। মাহাতিমের অশান্ত অস্থির অবাধ ছোঁয়ায় বিহ্বল হয়ে শেষ। বিভর মোহাচ্ছন্ন মেহনুর হঠাৎ গলার কাছে ছোট্ট ব্যথায় কুঁকড়ে উঠল। ভুলবশত মাহাতিমের পিঠটা 5 আঙ্গুলে চেপে ধরল সে। সাথে সাথে পাল্টা ব্যথায় চোখ কুঁচকে খুবই আস্তে আহ করল মাহাতিম। আর্তনাদের ছোট্ট শব্দটা মেহনুরের কান এড়িয়ে গেল না।
দ্রুত শার্টটা ছেড়ে দিয়ে মাহাতিমের দিকে দৃষ্টি রাখল মেহিনুর। ততক্ষণে মাহাতিম নিজের ব্যথাহত চেহারা পাল্টে নিয়েছে। সম্পূর্ণ স্বাভাবিক আচরণ দেখিয়ে শান্ত গলায় বলল, ভয় পেয়েছো? কিছু হয়নি, আমি ফিট আছি, টেনশন করো না। অপলক চাহনিতে তাকিয়ে রইল মেহিনুর। তাকে অবুঝ অপরাধীর মতো দেখাচ্ছিল। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেই নিষ্প্রভ কণ্ঠে বলল, আপনি চমৎকার মিথ্যে বলতে পারেন। এই গুণ কি ট্রেনিংয়ে শেখানো হয়েছিল? মৃদু রুমের অন্য পাশটায় চলে গেল মাহাতিম। মেহিনুরের কথাটা এমনভাবে অগ্রাহ্য করল যেন এসব প্রশ্ন শুনে সে অভ্যস্ত। দরজার বাইরে উঁকি দিয়ে মানুষের উপস্থিতি আছে কি না একবার দেখে নিল মাহাতিম। কেউ নেই দেখে দ্বারের পাল্লা দুটো বন্ধ করতে নিল। বন্ধ করার ঠিক আগ মুহূর্তে একবার মুখ ঘুরিয়ে পিছু তাকালো সে। দরজার ছিটকিনিটা তুলতে তুলতে মেহিনুরের দিকে ফের আপাতমস্তক চোখ বুলালো। ঠোঁটের রহস্যজনক হাসি রেখে হ্যারিকেনের পোলতেটা নিভু নিভু করে ফেলল। রুমটা অন্ধকার ঢেকে গেলেও চারপাশে ভুতুড়ে অবস্থা ধারণ করলো। বাইরে থাকা নানা ধরনের ডাক ভেসে আসছিল। কয়েকটা কুকুরের হলেও কয়েকটা অজ্ঞাতধারী ডাক ছিল। সময় বাড়ার সাথে সাথে বাতাসটাও ঠান্ডা হচ্ছে। বৃষ্টি শেষে ব্যাঙের ডাকটা একাধারে শোনা যাচ্ছে। মাহাতিমের চাল চলন বোঝা আবারও দুর্বোধ্য ঠেকছে। কি করতে চাইছে ধরতে পারেনি মেহনুর। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকলে ছিমছাম রুমটায় গুমোর কণ্ঠ ভেসে উঠল। যদি বলি আমি তোমাকে ইউজ করতে বিয়ে করেছি, তোমার প্রতি কোনো ফিলিংসই আমার নেই, তখন তোমার রিয়াকশন কেমন হবে? প্রশ্নটা করেই মেহনুরের পাশ ঘেঁষে বিছানায় আসলো মাহাতিম। পায়ের উপর পা তুলে বেশ গম্ভীর কায়দায় বসল। পুরো ব্যক্তিত্বের উপর আবেগান্বিত ব্যাপারটা গুড়িয়ে নিয়েছে সে। মেহনুর ভেবেই পাচ্ছে না কিভাবে সেকেন্ডের ভেতর রূপ পাল্টে ফেলেছে। হাত উঠিয়ে গলার টনটন জায়গাটা স্পর্শ করলো মেহনুর। মেজাজটা প্রচণ্ড খারাপ হলো। গলায় এক দফা কামড় লাগানোর মানে কি? নাটক ছিল? প্রশ্নটা শুনে যদিও মেজাজ খারাপ লাগছে, কিন্তু সেটাকে হজম করে ঠান্ডাভাবে বলল মেহনুর, আপনি নিজ জ্ঞানে একটু আগে কি করেছেন? মাহাতিম কোনো প্রকার অস্বস্তি ছাড়াই ভাবলেশহীন সুরে বলল। কি করেছি? রাগ লাগলো মেহনুরের। কথা কি এখন ভেঙে বলতে হবে? এটা কি অতিরিক্ত হচ্ছে না? এরকম অস্বাভাবিক আচরণ কি মেজাজে বলে ফেললো মেহনুর। আপনি আসলে চাচ্ছেনটা কি? আমাকে কি খুলে বলবেন আপনার কি পিঠে খুব লেগেছে? মাহাতিমের পেছনে থাকা জানালা দিয়ে আলো আসছে। সেই আলোটা সরাসরি মেহনুরের মুখে পড়েছে। মাহাতিম পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গাঢ় গলায় বলল, ব্যথাটা কোথায় লেগেছে সেটা কি এখনো বুঝো না? দুই ভ্রু এক করে প্রশ্ন করল মেহনুর। আপনি কি হেয়ালি ছেড়ে কথা বলতে পারেন না? বাঁকা হাসিটা তীর্যকভাবে ফুটল। গাম্ভীর্য ব্যক্তিত্বটা এমনভাবে প্রকাশ পেল, স্তব্ধ ভঙ্গিতে নির্বাক হলো মেহনুর। মানুষটার সম্মোহনী কায়দায় দৃষ্টি ছুঁড়ে নেভি শার্টটা স্লিভ ঠিক করলো। কোনো ভাবনা চিন্তার সময় না দিয়ে উঠে দাঁড়ালো। এক কদম এগিয়ে এসে নির্বিকার চিত্তে শাড়িতে হাত রাখল। দৃশ্য দেখে কাঠ হয়ে গেল মেহনুর। মুখটা জবানবন্দির মতো চুপ হয়ে গেল। আঁচলটা ডান হাতে পেঁচিয়ে জোরে টান দিতেই শক্ত বুকের উপর ছিটকে পড়ল মেহনুর। কড়া পারফিউমের সুগন্ধিটা আবারও শ্বাস টেনে অনুভব করল সে। তার স্পর্শ ইন্দ্রিয় টের পেয়ে মাহাতিম আনসারি থেমে নেই। আজ সে একটুও থেমে নেই। আধো অন্ধকারে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো শাড়ি মুক্ত করে ফেলেছে। বারবার ঢোক গিলে লজ্জার পরিধিটা সামাল দিচ্ছিল মেহনুর। বুকটা ধুকপুক ধুকপুক করে কাঁপছে। তার মখমলের ব্লাউজটা যেন ইচ্ছে করে নাফরমানি করলো। শাড়ির শেষ ভাগটা মাহাতিমের প্রবল টানে যখন খুলে গেল, তখন কোমরের চিলতেখানি ফাঁকটা পরিদৃষ্ট হলো। শুষ্ক ঠোঁটে জিভ বুলালো মেহনুর। তখনই আবছা মতন দেখতে পেল নেভি শার্টটার টপ বাটন খুলে ফেলেছে। একটা একটা করে বোতাম খুলতেই শার্টটাকে অদূরে ছুঁড়ে মারল। অযত্ন শার্টটা বিছানায় স্পর্শ করে ফ্লোরের উপর পড়ল। মেহনুরের মুখের দিকে একবার তাকিয়ে তার ডান হাতটা ধরল মাহাতিম। সেটা টেনে এনে ঘাড়ে রাখতেই মেহনুরকে কোলে তুলল সে। মেহনুর একটুও কাঁপল না, ভয়ও পেল না। চুপচাপ বাঁ হাতটাও বাড়িয়ে মাহাতিমের গলা ঝরিয়ে ধরল। মাহাতিম বুঝতে পারল আজকের পর থেকে মেহনুর কখনোই বাধা দেবে না। সেটা হোক মনের দিক দিয়ে অথবা অন্য কোনো মাধ্যম। বিছানার দিকে ধীরে সুস্থে এগোতে লাগলো মাহাতিম। সহজ গলায় বলে উঠল,
কিছু নিয়ে টেনশন করছেন? চট করে মুখ ফেরালো মাহাতিম। বিছানার ধার ঘেঁষে দাঁড়িয়ে পড়তেই মেহিনুরের দিকে তাকালো। মেহিনুর কি তার ভেতরের অবস্থাটা ধরে ফেলেছে? সাংঘাতিক। এটা হওয়া উচিত নয়। কিছুদিনের মধ্যেই যেটা ঘটতে যাচ্ছে সেটা কি ওর ধরা উচিত? নিঃশ্বাস ফেলে হাত দুটোর সমস্ত ভার বিছানায় নামিয়ে দিল। বালিশে শুইয়ে দিল মেহিনুরকে। পায়ের কাছ থেকে পাতলা কম্বল নিয়ে নিজেও শয্যা গ্রহণ করলো। মেহিনুর চুপ নেই। সে আবারও নিরুত্তর মাহাতিমকে প্রশ্ন করে বসল। আপনি নিজেকে স্বাভাবিক দেখাচ্ছেন কেন? কেন টেনশনের ব্যাপারটা লুকিয়ে বেড়াচ্ছেন? আমাকে বলা যাবে না? আমি তখন সুস্থ, আগের মতো একটু টেনশন করি না। আপনি আমার কাছে বিরাট কিছু লুকাচ্ছেন, বুঝছেন? আপনি ভালোই অভিনয় করতে জানেন। মেহিনুরের কথাগুলো দোকানে শুনলেও মৃদু ঠোঁটে হাসল মাহাতিম। একটা কথারও জবাবদিহি করল না। মেহিনুরের উপর ঝুঁকে আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল গুজে দিল। বাঁ হাতটা বিছানায় চেপে ডান হাতটা বালিশের উপর উঠালো। উষ্ণ নিঃশ্বাসগুলো মেহিনুরের মুখের উপর পড়ছে। ভারী ভারী নিঃশ্বাসের ভার সত্ত্বেও চোখে চোখ রাখল মেহিনুর। নির্লিপ্ত গলায় হালকা সুরে বলল, আপনি মিশনে আছেন? মুখের ওপর দৃষ্টিলব্ধ চোখটা স্থির রইল। শুধু মাথাটা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। উত্তরটা পেয়ে চোখের কপাট বন্ধ হলো মেহিনুরের। বুকের শেষ ভাগ থেকে নিঃশ্বাস টেনে গভীরভাবে ছাড়ল। দৃশ্যটা নিঃশব্দে চেয়ে চেয়ে দেখল মাহাতিম। তার বুকের নিচে চাপা পড়া মানুষটা আর স্বস্তিতে নেই। আর মধ্যে সুরসুর ভয় তার মধ্যে সুরসুর ভয় ঢুকে গেছে। ভয়টা যেন মুখের উপর না পড়ুক তার জন্য শ্বাসকার্য চালাচ্ছে। মাহাতিম আঙ্গুলগুলো আলগা করে হাত জোড়া ছেড়ে দিল। কাণ্ড কারখানায় চোখ খুলতে বাধ্য হলো মেহিনুর। মাহাতিমের নীরবতা তাকে ভীষণ ভীত করেছে। এই মাহাতিম তো নীরব থাকে না। তার ব্যক্তিত্ব যতই অটল হোক, শক্ত হোক, সে মেহিনুরের কাছে কঠোর হয়নি। তার নীরবতা যে তিরতির করে হিংস্রাত্মক দেখাচ্ছে, এটা কে বোঝাবে? অনেকক্ষণ নীরব থাকার পর স্বাভাবিক হলো মাহাতিম। মেহিনুরের ঠোঁটের উপর ডান হাতে তর্জনী রেখে শান্ত গলায় বলল, এই মিষ্টি ঠোঁট দুটোর সৌভাগ্য তোমার অজান্তেই পেয়েছি, এটা জানো? মেহিনুর শান্ত চোখে তাকিয়ে থাকতেই মাথাটা ডানে বামে নাড়িয়ে দিল। ঠোঁটের উপর থেকে তর্জনী উঠালো মাহাতিম। দেহের সবটুকু ভার ছেড়ে দিয়ে অষ্টকার্যে ডুব দিল। কিছু সময় পার করে মেহিনুরের অধর জোড়া মুক্ত করল। ঠোঁট দুটো টকটকে লাল বর্ণ ধারণ করলে সেখানে দৃষ্টি রেখে উদাস গলায় বলল মাহাতিম, এভাবে আদর করার সুযোগ নাও পেতে পারি। তোমাকে ভালোবাসি মেনুর, এভাবে সেভাবে সবভাবেই ভালোবাসি। আমার দ্বারা কষ্ট পেলে আমার স্মৃতিগুলো নষ্ট করে দিও। জানি অবাক হচ্ছ, প্রচুর প্রশ্ন জেগেছে কেন এমন কথা বলছি, তাও ভেবে পাচ্ছ না। সবসময় কিছু জিনিস না বলাই ভালো। সব কিছু সহ্য করলেও মন কখনো সহ্য করতে পারে না। আমাদের মনটা সরল, মস্তিষ্কটা কঠিন। তোমার সবটাই সরল, কোনোটাই কঠিন নেই। আমার মনটা কঠিনই ছিল। তুমি একটা অংশ ভেঙে দিয়ে সরল করে ফেলেছ। মেহিনুর নির্ভীক ভঙ্গিতে বলল, আপনি আমাকে এরকম কথা কেন বলছেন? মাহাতিম হাসতে গিয়েও মলিন হয়ে গেল। মেহিনুরের কপালটায় সবটুকু আদর মাখিয়ে চুমু খেল। পুনরায় চোখের ভেতর দৃষ্টি ছুঁড়ে সাধারণ গলায় বলল, বাস্তব সত্যের চাইতে মিথ্যার কল্পনা বেশি প্রিয়। কথাটার কোনো মর্মই মেহিনুর বুঝল না। বোঝার কথাও ছিল না। মাহাতিম যে সুদূর প্রসারী চিন্তাভাবনা রেখে কথাটা বলে দিয়েছে, সেটা সময়ের সাথে সাথে মেহিনুর ঠিকই ধরতে পারবে। তখন হয়তো আফসোসের সীমা তাকে যন্ত্রণায় ফেলে দেবে। মেহিনুর গুমট ভরা মুহূর্তটা স্বাভাবিক করতে চাইল। বালিশ থেকে একটুখানি মাথা তুলে মাহাতিমকে পরশে পরশে ছুঁয়ে দিল। গ্লানিটুকু নিজের মধ্যে টেনে নেওয়ার ক্ষমতা থাকলে তাই করত মেহিনুর। অন্তত বুঝতে চাইতো কেন মাহাতিম শক্ত কথা বলছে। মাহাতিম আক্ষেপে নিঃশ্বাস ছেড়ে চেষ্টা করলো স্বাভাবিক হওয়ার। দুষ্টু হাসি দিয়ে মেহিনুরের মাথাটা চটাস করে বালিশ থেকে উঁচু করে উঠালো। মেহিনুরের গাল দুটোয় ভরে ভরে চুমু খেল সে। হঠাৎ নিচু কণ্ঠে বলে ফেলল, ভয়ে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে উঠল মেহিনুরের। সমুদ্র পানিতে হাবুডুবু খাওয়া মাহাতির স্মৃতিটা ভেসে উঠতেই প্রচণ্ড ভীতু হলো। পিঠের উপর মাহাতিমের ডান হাত চলছে। মখমলের ফিতাটা খুলে ফেলল মাহাতিম। পুনরায় বালিশে মেহিনুরের মাথা রেখে দিল। মেহিনুর ভয়জনিত ব্যাপারটা তুচ্ছ করতে পারল না। তৎক্ষণাৎ প্রশ্ন করে বলল,
কেন পারবেন না? আপনি এমন আজগুবি কথা কেন বলছেন? আপনি আজ অকাট্য সত্যটা বলতে দিল না মাহাতিম। মেহিনুরের নাকটায় চুমু খেয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, যদি এই মিশনে মরে যায় আমি তো কোনোদিন ফিরবো না। বাকরুদ্ধ হয়ে কয়েক মিনিট তাকিয়ে থাকলো মেহিনুর। কিসের মিশন? কিসের শেষ? এই মিশন কেন ওদের সুন্দর মুহূর্তগুলোয় ঢুকে পড়ল? এই যে মাহাতিম বহুদিন পর তার কাছে সবটুকু ভালোবাসা নিয়ে হাজির হয়েছে, আদরে আদরে এক পরিপূর্ণ বন্ধনকে আহ্বান জানিয়েছে, সেখানে এই মিশন শব্দটাকে ছুরির মতো ধারালো শোনালো। এই শব্দটা যেন কান দুটো ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত করে দিল। আকস্মিকভাবে চোখের কপাট বন্ধ করে নাক ফোলালো মেহিনুর। দু চোখের কোল ঘেঁষে নোনা জল গড়িয়ে যাচ্ছে। কেন জানি বুকের ভেতর অশনি আভাসের কু ডাকছে। রাত প্রায় 4টের ঘর পেরিয়েছে। সবকিছু নির্জনতায় তলিয়ে আছে। গ্রাম্য কুকুরের ডাক ছাড়া তেমন কোনো সারা শব্দ নেই। রুমের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। চোখের সামনে তিল পরিমাণ আলো নেই। তবুও বিড়াল চক্ষুর মতো সবই দেখতে পাচ্ছে সুজলা। তার মাঝে মাঝে মনে হয় তার চোখ দুটো সম্ভবত অদ্ভুত জিনিস। এমন কিছু এই চোখ দুটো দিয়ে দেখেছে যা সাধারণ ব্যক্তি দেখেনি। একটা পৈশাচিক মানুষকে নানাভাবে রদবদল করতে দেখেছে। কিভাবে নিষ্পাপ হাসি দিয়ে ভেতরের শয়তানটাকে মানুষের আড়ালে রাখে, সেটাও আশ্চর্যের বিষয়। এই বাড়িতে বউ হিসেবে আসার পর যেসব শব্দমানের শিকার হয়েছে সেটা শুধু বাড়ির দেয়ালগুলোই জানে। বাইরের বা উঠোনের গাছও বুঝি অতটা জানে না। কিন্তু এবার যেন উৎসাহের বীজটা অঙ্কুরিত হচ্ছে। খুব শীঘ্রই যে হ্যাস্তন্যস্ত অবস্থায় চূড়ান্ত সময় ঘনাবে, এ নিয়ে দ্বিধা নেই। ঠিক এই দিনটার অপেক্ষায় তিনি যুগের পর যুগ এ বাড়িতে কাটিয়েছেন। শুধু ভয়ের জন্য মুখ খুলেননি। স্বামীর কর্তৃত্ব যখন হারিয়ে গেল, তখন 3টে সন্তান নিয়ে এ বাড়িতে থাকা যন্ত্রণার ছিল। তবুও হাড় ভাঙা কষ্টে নানা লাঞ্ছনার শিকার হয়ে ছেলেকে তিনি বিদেশ পাঠাতে পেরেছেন। কসম করিয়ে পাঠিয়েছেন যেন ভুলেও এ বাড়ির সাথে যোগাযোগ না রাখে। এই যোগাযোগ তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তার বিধবা মা ও ছোট দুটো বোনের কথা চিন্তা করে আজও শাওন এ মুখ হয়নি। ছেলেটা ভালোই ভালোই বিদেশ থাকুক, সবসময় এই প্রার্থনা গীতি গাইছেন। শাহনাজকে নিয়ে বড় চিন্তার একাংশটা আজ একটু আগে সেরে ফেলেছেন। ভয় একটাই, যদি মাহাতিমকে কিছু করে ফেলে। ছেলেটা তাদের জীবনে শুধু রহস্য ভাঙতে আসেনি, যুগ যুগ ধরে চলতে থাকা নিকৃষ্ট নিয়মকেও ভস্ম করতে এসেছে। তার ভেতরকার চরিত্র সভ্য, বাহিরের আবরণটা আপনজনের কাছে নরম। কিন্তু এই ছেলের মধ্যে যে আগুনের তেজ বিদ্যমান, সেটা চাহনির মাঝে দৃশ্যমান। কেউ হয়তো চিন্তাও করতে পারছে না মাহাতিম আনসারির ছেলেটা কি পরিকল্পনায় এসেছে। মাহমুদা মেয়ের জামাইকে সরল ভাবলেও আজ সুজলার কথায় চরম বিস্মিত হয়েছে। কথাগুলো শুনে বেচারির মুখটা হাঁ হয়ে গেছিল। স্বাভাবিক হতে সময় লেগেছিল, কিন্তু ভয়টা বোধহয় মেহিনুরের জন্য পেয়েছিল। কেউ আগ বাড়িয়ে ফুটন্ত কড়াইয়ে ঝাঁপাতে যাবে না। সেখানে নিজ গর্ভের সন্তান বিপদের মুখে দাঁড়িয়ে আছে। সামান্য একটা ধাক্কা দিলেই বিধবা খাদে পড়ে যাবে। সেই খাদ থেকে উঠানোর কেউ নেই, সাহস দেওয়ারও কেউ নেই। গুনে গুনে আর বোধহয় একটা দিনই আছে। ভোরের আলো ফুটলেই রাত পর্যন্ত শেষ সময়। এরপরই বোধহয় কাজে নামবে সে। কথার ধরনের সবটা বেফাস করেনি মাতিম। খুবই চালাকির সাথে এটা বুঝিয়ে দিয়েছে সবাইকে বাড়ি থেকে অন্যত্র যেতে হবে। বৃষ্টির অজুহাতে সাপের উপদ্রব হবে, এটা নেহাতি মিথ্যা ছিল। মাহাতিম নিজেই চাইছে এ বাড়ির মানুষগুলো নিরাপদে থাকুক। হয়তো এতক্ষণে পুরো গ্রাম ঘিরে ফেলেছে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত দলবলটা ছদ্মবেশে ঢুকেছে, নাকি নিজেদের বেশি ঢুকেছে, এ নিয়ে চিন্তা হচ্ছে। আর যাই করুক, খেটে খাওয়া মানুষগুলো নিরাপদে থাকুক। তারা তো জানে না এখানে কেউ সাধু সেজে লোক নজরে মহান হয়ে আছে। ঘড়িতে এখন কয়টা বাজে? 4টা নাকি 4:30? সময়টা কেন জানি কাটতেই চাইছে না। হালকা ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। মেহনুর জানালাটা বন্ধ করতে গিয়েও বন্ধ করল না। বৃষ্টির সাথে যে হাওয়াটা আসছে সেটা খুবই প্রাণোচ্ছল। কম্বলটা টেনে এবার কান পর্যন্ত ঢেকে দিল। মানুষটা কি সুন্দর করে ঘুমোচ্ছে। এমন ঘুম কাতুরে মুখটা দেখতে ক্লান্তি লাগে না, শান্তি লাগে। জানালা দিয়ে যেটুকু হাওয়া আসছে সেটা তার কপালে চুলগুলো থেমে থেমে উড়িয়ে দিচ্ছে।
কপালে হাত রেখে অবাধ্য চুলগুলোকে পেছনে ঠেলে দিল, কিন্তু নাফরমানি করে বসলো। আবারও কপালের ধারে এসে লুকোচুরি খেলল। মেহনুরের ডান হাতটি এখনও তার মুঠোর ভেতর, অন্য হাতটা মেহনুরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। বুকের উপর মাথা রেখে ওম করা কথায় গভীর ঘুম দিয়েছে।